বিশেষ ঘোষণা, এখন থেকে হরেক রকম গল্প 2.0-তে থাকছে গল্প শোনো টাকা যেত কন্টেস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে গল্প শুনলে টাকা জিততে পারবেন আপনারা। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। হ্যাঁ, নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না, বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব যে কোনো 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না, কিন্তু আপনাদের সঠিক উত্তর দেখে বাকিরাও সেই উত্তরটি কপি করতে পারে। আমরা আবারও বলছি, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না। আমাদের গল্পের শেষে কিভাবে উত্তর দিতে হবে আর টাকা জিততে হবে সব পদ্ধতি বলা আছে। তাহলে আর দেরি করবেন না, সঠিক উত্তর দিয়ে নগদ টাকা জিতে ফেলুন। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। আজ আপনারা শুনবেন নিলয় নন্দীর কলমে হার। শিয়ালদিঘি স্টেশনে ঢোকার আগেই বুঝে গেলাম যে এখানে আসাটাই বৃথা হয়েছে। ট্রেন চালু হওয়ার খবরটা ছিল নেহাতি গুজব। ছোট্ট প্ল্যাটফর্মের ওপর একটা আহ্লাদি ছাগলছানা ঘুরে বেড়াচ্ছে। কংক্রিটের শক্ত চত্বরে খাবার খুঁজে ফিরছে 3-4টে নিশ্চিন্ত শালিক পাখি। ব্যস্ত স্টেশন হলে এরা এতটা নির্বিঘ্নে চড়ে বেড়াতে পারত না। এখন আমি ঢাকায় ফিরব কি করে? ছোটবেলার বন্ধু মিজানের ঘনিষ্ঠ বন্ধু আসগারের সাথে হঠাৎই পরিচয়। তার আমন্ত্রণে ছোট বোনের বিয়েতে 2 দিনের জন্য এসেছিলাম। করোনাকালে প্রশাসনের সাথে লুকোচুরির মধ্যেও যে অজপাড়াগায় বিয়ে বৌভাত এইসব অনুষ্ঠান হচ্ছে তার সাক্ষী হয়ে গেলাম। 2 দিন আগে এখানে আসার সময় খানিকটা পথ পরিচিত একজনের মোটরসাইকেলে আর অনেকটা পথ ভ্যানে চড়ে এসেছি। শুনেছিলাম ট্রেন চালু হয়ে যাবে আজকালের মধ্যে, কিন্তু সেই গুড়ে বালি। স্টেশন চত্বর অবশ্য খোলা, স্টেশন মাস্টারের অফিসের আধভাঙা দরজাও মেলে ধরা। ভেতরে জনমানুষ কিচ্ছু নেই। টেবিলের ওপর খালি একটা চায়ের কাপ আর আকাশি রঙের মাস্ক দেখে মনে হলো স্টেশন মাস্টার আশেপাশেই কোথাও আছেন। গাড়িটা নাই, খুলে নাই এখনো। পান চিবোতে চিবোতে যে লোকটা আমার পাশ দিয়ে এসে ঘরে ঢুকলেন তিনিই যে স্টেশন মাস্টার তাতে কোনো সন্দেহ নেই। হাত পাকা চুল আঙুল দিয়ে আঁচড়িয়ে আমার দিকে চশমার ফাঁক দিয়ে দৃষ্টি দিয়ে বললেন, বলি যাবেন কোথায়? ঢাকায় নাকি? জি। সকাল থেকে 50 জন এসে খোঁজ নিতে। ট্রেন চালু হওয়ার গুজবটা যে কে রটাইল বুঝলাম না। তিনি মাথা নাড়লেন। জান গা, চালু হয় নাই এখনো। আমি হতাশ হয়ে সামনের আধভাঙা চেয়ারটায় বসে পড়লাম। এই সন্ধ্যার মুখে আমি আবার আসগারের বাড়িতে ফিরে যাব কিভাবে? সব দিক থেকেই আটকে পড়েছি বোঝা যাচ্ছে। আমার বিভ্রান্ত চেহারা দেখে স্টেশন মাস্টারের মনে কিছুটা দয়ার সঞ্চার হলো বোধহয়। তিনি দরজার কাছে গিয়ে হাঁক দিলেন, মন্টু, আরে মন্টু, কোথায় গেলি? আইসা কাপটা নিয়ে যা, আর এখন কাপ দিয়ে যা দেখি। আমার দিকে ফিরে বললেন, রসা কিন্তু কাস্টমার নাই, এখন দূরসা হবো না। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। মন্টু নামের ছেলেটা বাংলা ছায়াছবির গান বুক চিনচিন করছে হায় গাইতে গাইতে 1 কাপ র চা টেবিলে রেখে পড়ে থাকা খালি কাপটা তুলে নিয়ে চলে গেল। টেনশনে এখনো আমার মাথা ঘুরছে, বুকটাও চিনচিন করছে। কাপ হাতে নিলাম না। তারপর কে ঢাকা যাওয়া কি খুব আর্জেন্ট নাকি? স্টেশন মাস্টার চশমা খুলে কাঁচ পরিষ্কার করতে লাগলেন। ভাইঙ্গা ভাইঙ্গা যাওয়া যাইতে পারে, কতজনই তো যায়। আমি একখান টেম্পু জোগাড় করে দিতে পারি। ফকিরহাট পর্যন্ত যাইবেন, 100 টাকা দিবেন। ওইখান থেকে আবার খানিক দূরে বাস যায় শুনেছি। আমি খড়কুটো আঁকড়ে ধরার মতন কাপ আঁকড়ে ধরলাম। সেটাই দেন, বাকিটা পরে দেখা যাবে। তিনি মোবাইল বের করে বাটন চাপলেন। আরে পয়সা কইরা তুই বাইর হবি না ইসকা? আইয়া পড়, কতক্ষণ লাগবো? আরও 1 ঘন্টা। মাথার ওপর প্রাগৈতিহাসিক যুগের একটা সিলিং ফ্যান ঘুরছে।
আমি গরম চায়ের কাপে চুমুক দিয়ে হেলান দিলাম। মাথাটা একটু ঠান্ডা হোক। স্টেশন মাস্টার মোবাইল খুলে ফেসবুক ঘাঁটতে লাগলেন। দেখেন অবস্থাখান দেখেছেন? এই দেখেন নায়িকা নাকি ধরা পড়ছে এই একটা গুলান মদের বোতল নিয়ে। ঘোর কলি। আমি আজ সারাদিনে একবারও ফেসবুক খুলিনি। লগ ইন করে চেক করতে গিয়ে একটা দুর্ঘটনার খবরে চোখ আটকে গেল। চাঁপাইন বাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নৌকার উপর বজ্রপাতে 17 জন বরযাত্রী নিহত। দ্রুত খবরটা পড়ে নিয়ে ভিডিও খুঁজে দেখলাম একটা বাজ পড়ে একসাথে এতজন মানুষের প্রাণহানির ঘটনা এদেশে আর ঘটেছে বলে মনে পড়ছে না। এক পরিবারের কতজন মারা গেছে কে জানে। এই খবরটা চাপা পড়ে গেছে নায়িকার বাড়ি থেকে মদের বোতল উদ্ধারের খবর দিয়ে। অনেকদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় ওয়েটিং রুমের অবস্থা বেগতিক। ঝাড়ু দেওয়ার কাজে নিয়োজিত লোকটা নাকি আসেই না 1 সপ্তাহ হলো। পরবর্তী 2 ঘন্টায় আরও 2 জন অতিথির জায়গা করে দিতে হলো এখানে। প্রথমজন করিমগঞ্জ থানার ওসি কামরুল হায়দার। বয়স সেই অর্থে বেশি নয়, চটপটে এক যুবক। স্টেশন মাস্টারের রুমে ঢুকে নিজের পরিচয় দেওয়ার পরপরই দেখি স্টেশনের অবস্থা বদলে গেল। ওয়েটিং রুম খুলে ঝাড়পোছ করে আমাদের ডেকে বসিয়ে দিল স্টেশনের ঝাড়ুদার রহমত আলী। আমাদের জন্য দুধ চা আর কেকের প্যাকেট নিয়ে এলো মন্টু মিয়া। দ্বিতীয় অতিথির নাম আজমউদ্দিন কাশিমপুরি। তিনি পেশায় কবিরাজ, মাঝবয়সী মানুষ। আমাদের সাথে কথা বলার সময় আঞ্চলিক ভাষা সরিয়ে রেখে মিশ্র প্রমিতের এক অদ্ভুত খিচুড়ি ভাষায় মনের ভাব প্রকাশ করলেন। ঘন ঘন পান খান আর বাইরে গিয়ে পিক ফেলেন। ওসি কামরুল হায়দারের সঙ্গে পরিচয় পাওয়ার পর তার পিক ফেলার বাতিকটা খানিকটা কমে গেল দেখলাম। তিনি আমাদের চা খাওয়া দেখে ওয়েটিং রুমের দরজায় গিয়ে অভিযোগের সুরে বললেন, আমারে চা দিল না তো কেউ। করিতকর্মা ওসি সাহেব সুইচ বোর্ডের কাছে গিয়ে খানিকটা ঘাঁটাঘাঁটি করে ফ্যানটা চালু করে ফেললেন। আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, কানেকশনের সমস্যা। জি জি, তা তো বটেই। কবিরাজ আজমউদ্দিন মাথা নাড়লেন। আমার প্রফেশনাল লাইফে আমি কি দেখেছি জানেন? শতকরা 80% ক্ষেত্রেই প্রবলেম তৈরি হয় মানুষের সাথে, মানুষের কানেকশন নিয়ে। কবিরাজও মাথা নাড়েন। বডির ভিতরে পুরাটাই মনে করেন কানেকশন। আমি কথা বাড়াই না। বুঝতে পারছি আজ সময় কাটানোর জন্য 2 জন ভিন্ন ধর্মী মানুষকে পাওয়া গেছে। ফয়জার মিয়া টেম্পো নিয়ে দেরিতে এলেও আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিতে সমস্যা হবে না। সুযোগ বুঝে আড্ডার বিষয় ঠেলে দিতে পারলেই কাজ হবে। রাত 9টা নাগাদ ফয়জার মিয়া টেম্পো নিয়ে হাজির হলো। ততক্ষণে আমাদের 3 জনের স্টেশনের বাইরের বেড়ার হোটেলে গিয়ে ভাত, ডাল আর টাকি মাছের ভর্তা খাওয়া হয়ে গিয়েছে। আমাদের খেতে বসার আগে হোটেলের মালিকের নির্দেশে এক ছোকরা ডিম আনতে কোথায় যে গেল সে আর ফিরেই এলো না। এদিকে মেঘ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা খেয়ে দিয়ে স্টেশন মাস্টারের রুমে ফিরে দেখি তিনি ফয়জার মিয়ার সাথে বসে বিড়ি টানছেন। আমাদের দেখে ফয়জার বিড়িটা হাত থেকে ফেলে দিয়ে মুখে মাস্ক দিল। স্টেশন মাস্টার হাতের বিড়ি চায়ের কাপে গুজে রাখলেন। ফয়জার লোকটা যে তার বাহন নিয়ে এত দেরিতে উপস্থিত হবে তা আগে বুঝতে পারিনি। ফকিরের হাটে পৌঁছে বাস পাওয়ার সম্ভাবনা আছে কিনা সন্দেহ। এরই মধ্যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমার আর ওসি কামরুল সাহেবের 2 জনের হাতেই 2টো ব্যাকপ্যাক। কবিরাজ আজমউদ্দিনের সাথে কালো কাপড়ের একটা ব্যাগ আর গিট দিয়ে পাকানো পলিথিনের ব্যাগ। উনি সবার আগে বিড়বিড় করে মকবুল দোয়া পড়ে ফু দিলেন। টেম্পো আসতে কেন দেরি হয়েছিল সেটা এখন জানা গেল। স্টার্ট নিতে সমস্যা হচ্ছিল। মিস্ত্রি ডেকে ঠিক করিয়ে আসতে দেরি হয়েছে। আমাদের উঠে বসার পরে টেম্পো আবারও স্টার্ট নিতে অস্বীকৃতি জানালো। শেষে আমি আর কামরুল সাহেব নেমে পেছন থেকে গাড়ি ঠেলা দিতেই গাড়ি চালু হলো। কবিরাজ আজমউদ্দিন সাহেব মাথা নেড়ে বিড়বিড় করে বললেন, শ্রাবণের 20, দ্বাদশীর কৃষ্ণপক্ষ, যাত্রায় পড়ল বাধা, লক্ষণ ভালো ঠেকলো না। কেন, সমস্যা কি? ওসি কামরুল সাহেবের প্রশ্ন। না, সমস্যা নাই কোনো, ওই কইলাম আর কি একটা কথা। আজমউদ্দিন শুকনো হাসি হাসলেন। ফকিরের হাটে পৌঁছতে কতক্ষণ লাগবে জানি না।
গলা তুলে ফয়জারকে প্রশ্ন করতে ইচ্ছেও হলো না। ভাঙাচোরা রাস্তা আর খানাখন্দে ঠক্কর খেতে খেতে টেম্পো সশব্দে এগিয়ে চলল। আকাশে মেঘের গর্জন, বিদ্যুতের ঝিলিক মাঝে মাঝেই বহুদূর পর্যন্ত রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমি একান্তই শহরের ঘর কোনো মানুষ, বড় কোনো অ্যাডভেঞ্চার করিনি কখনোই। আজ এমন উদ্ভট অবস্থায় পড়ব কে জানতো। পকেট থেকে মোবাইলটা বের করে সময় দেখতে গিয়ে আজকে দুঃখজনক ঘটনার আপডেটটা চোখে পড়ল। আজকে বাজ পড়ে 17 জন মারা গেছে জানেন। ওসি কামরুল সাহেব মাথা নাড়লেন। দেখেছি খবরটা, ভেরি স্যাড। কবিরাজ সাহেব চমকালেন। এক জায়গাতেই 17? হ্যাঁ, মৃতের সংখ্যা আরও বেড়েছে কিনা জানি না। বজ্রপাত নিরোধক বহু পিলার আগে গ্রামগঞ্জের মাটিতে পোতা ছিল, বললেন কামরুল সাহেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জেনারেল লর্ড ওয়েলেসলির সময় এসব কাজ করা হয়। কি আর বলবো, চোরের রাজ্য। পাবলিক ঘুরে ঘুরে বের করে সব বেচে দিয়েছে। পাবলিক কি শুধু এই পিলার গুলান বেচছে? আধো অন্ধকারে কবিরাজের রাগান্বিত স্বর শোনা গেল। যে লোকগুলান বাস পইরা মরছে তাদের কঙ্কালগুলি তুইলা নিয়া বেচে দিবে দেখেন। কি বলেন? তাই আবার হয় নাকি? হ্যাঁ, কঙ্কালও কবর থেকে তুলে বেচে দেয়। কিরকম বলুন তো? আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল এই নিয়ে। টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে অন্ধকার রাস্তা ধরে টেম্পো এগিয়ে চলেছে। হেডলাইটের আলোর ওপর বৃষ্টির কণার আঁকিবুকি। আশেপাশে আর কোনো গাড়ি ঘোড়ার চিহ্ন নেই। মোবাইলটা পকেটে ভরে ওসি কামরুল হায়দার তার গল্প শুরু করলেন। আমি তখন নতুন চাকরি জয়েন করেছি। এসআই পদে আমার পোস্টিং ছিল পরশা থানায়। এমন আজপাড়া গায়ে থেকে অভ্যস্ত ছিলাম না। থানার পাশেই কোয়ার্টারে থেকে দিনকাল পার করছি কোনো মতে। একদিন পাশের গ্রাম থেকে হন্তদন্ত হয়ে জোনা কয়েক লোক এসে অভিযোগ করলো তাদের গ্রামের এক পাগলের লাশ চুরি গেছে। আসলে তখন এ লাইনে কেবল কাজ শুরু করেছে। মানুষের অপরাধ প্রবণতা কত রকম হতে পারে সে অভিজ্ঞতা একেবারেই নেই। পাগলের লাশ চুরির মতো এমন অদ্ভুত ব্যাপার যে ঘটতে পারে তা কল্পনাও করিনি। ওসি স্যারের নির্দেশে গেলাম কি হয়েছে সেটা দেখে রিপোর্ট করতে। ঠিকানাহীন পাগলের লাশ বোধহয় সাধারণ কবরস্থানে দাফন হয় না। সে বেচারাকে গ্রামের 8-10 জন মিলে কবর দিয়েছে গ্রামের শেষ সীমানায় একটা খাঁটো খেজুর গাছের নিচে। গিয়ে দেখি ভাঙা চাটাই টাটাই সব পড়ে আছে, ছেঁড়া খোড়া একটা কাফন। কবরটা ভালো মতো না খুঁড়েই যতটুকু খুললে টেনে বার করা যায় সম্ভবত ততটুকুই খুঁড়ে লাশ বার করে নিয়ে গেছে। কবর দেওয়ার সময় লোক না থাকলেও ফাঁকা কবর দেখতে আশপাশের 10টা গ্রামের লোক এসে ভিড় করেছে। এদেশে ম্যানহোলের ঢাকনা পর্যন্ত চুরি যায়, লাশ চুরি যাবে এ আর এমন কি? আমি ওদের কাছে জানতে চাইলাম লোকটা মারা গেল কি করে। মানসিকভাবে অসুস্থ বেচারার আসল নাম ছিল নূর আলম। পেশায় এককালে ছিল সাইকেল মিস্ত্রি। মায়ের চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিল। একদিন বাড়িতে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। শত্রুতা করে লাগানো আগুন হতে পারে। তার সব টাকা সেই আগুনে শেষ হয়ে যায়। মাকে আর বাঁচানো যায়নি। দিনে দিনে নূর আলম নূরা পাগলে পরিণত হয়। ওই খেজুর গাছের নিচেই বেশিরভাগ সময় থাকতো। কেউ খেতে দিলে খেত, না খেতে দিলে নেই। মাসখানেক আগে এক বৃষ্টির দিনে সে মারা গেছে বাজ পড়ে। সব লিখে নিয়ে স্থানীয় কয়েকজনকে ডেকে কবরটা বুঝিয়ে দিতে বলে চলে এলাম। বাজ পড়া লাশ কেন চুরি যায় এ বিষয়ে ভাষা ভাষা ধারণা ছিল। ইন্টারনেট ঘেটে আর আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম এসব লাশ অনেক দামে বিক্রি হয়। বাজ পড়ার পরে কঙ্কালটা নাকি পরিণত হয় চুম্বকে। এমনকি প্রেত সাধক, ওঝা, ফকির
এরা অলৌকিক কাজকর্ম সম্পাদন করতে পারে এই চুম্বক হারের সাহায্যে। মানুষ কত রকমের ফালতু বিশ্বাস বয়ে বেড়ায়, এটাও তার মধ্যে একটা। পরদিন রাত 11টা নাগাদ থানার সামনে একটা বড় রকমের শোরগোল পড়ে গেল। গ্রামের লোকজন এক আধমরা লোককে ধরে এনেছে, যে কিনা নুরা পাগলা লাশ চুরি করেছিল। তার আর এক সঙ্গীর লাশ পড়ে রয়েছে থানা থেকে 1/2 মাইল দক্ষিণে। তার নাকি পেট ফেটে নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, চোরের সঙ্গে উদ্ধার করা হয়েছে একটা মোটা প্লাস্টিকের বস্তায় ভরা নুরা পাগলার কঙ্কাল। আমি নাকে রুমাল চাপা দিয়ে বস্তাটা খুললাম। গ্রাম দেশে মুড়ি বিক্রি করে যেমন প্লাস্টিকের বড় বস্তায়, তেমনি একটা বস্তা, ভেতরে একটা আস্ত নরকঙ্কাল। কয়েকজন কনস্টেবলকে চোরের সঙ্গীর লাশ উদ্ধার করতে পাঠিয়ে চোরটাকে জেরা করতে বসলাম। লোকটাকে কেউ মারেনি, ভয়ে আধমরা হয়ে গেছে। জানলাম সে আর তার সঙ্গী লুকিয়ে রাখা কঙ্কালটা একটা সাইকেল ভ্যানে চাপিয়ে শহরের দিকে চলেছিল। গ্রামের সীমানা পার হবার আগেই বস্তার ভেতর থেকে হাত বাড়িয়ে কঙ্কালটা একজনের জামা চেপে ধরে, তারপর বুক পেট আঁচড়ে আর নাড়ি ফুড়ি বের করে দেয়। বলতে হবে আমার মেজাজটা বেশ খারাপ হলো। এতক্ষণ কেউ তাকে মারপিট না করলেও এবার হালকা মার লাগালাম। বোঝাই যাচ্ছে জিনিস বিক্রির আগেই 2 চোরের মধ্যে টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে বচসা হয়েছে, ফলে একজন অন্যজনকে ছুরি দিয়ে কুপিয়েছে। চিৎকার শুনে গ্রামের লোকেরা এগিয়ে এলে পালাবার পথ না পেয়ে লোকটার এই সাজানো নাটক। চুরি আর খুন দুটোরই দায় এখন এই পশ্চাতের ওপর। এরই মধ্যে একটা চাটাইয়ে মুড়ে ভ্যানে তুলে লাশটা উদ্ধার করে নিয়ে এলো কনস্টেবল কজন। সেটা পড়ে রইল থানার বারান্দায়। সব কিছু সারতে সারতে রাত 2টো বেজে গেল। আমি কোয়ার্টারে ফিরে গোসল করে শুয়ে পড়লাম। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে সেটার নানা রূপ বাকি জীবনে দেখে কাটাতে হবে ভেবে আফসোস হতে লাগলো। ভোরবেলায় থানায় গিয়ে যা দেখলাম তাতে আমার মাথায় হাত। রাতে ডিউটিতে থাকা 2 কনস্টেবল অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মেঝেতে, আর লকআপে থাকা চোরটার অবস্থাও প্রায় অজ্ঞানের মতোই। তার কিছুটা মাথা খারাপের লক্ষণ দেখা দিয়েছে। মাথায় পানি টানি ঢেলে কনস্টেবল 2জনকে একটু ধাতস্থ করলাম। ততক্ষণে ডাক্তার এসে গিয়েছেন। তার সহায়তায় কনস্টেবলের কাছ থেকে যা শুনলাম তাতে আমার হতবাক দশা। রাত 3:30-র দিকে নাকি মুখ বাঁধা বস্তাটা হঠাৎ ছটফট করতে শুরু করে। কঙ্কালটা চেষ্টা করছিল বস্তার বাইরে বেরিয়ে আসতে। এমন দৃশ্য খানিকক্ষণ দেখার পর চোরটা বমি করে মেঝেতে শুয়ে পড়ে। 2 কনস্টেবলও আর দাঁড়িয়ে থাকতে পারেনি। তারপর কি হলো? আর কিছু হলো না। চোরের লাশ আর নুরা পাগলার কঙ্কাল দুটোই সদরে চালান করি। বেশি দিন সেখানে থাকতে হয়নি। আমার পোস্টিং অন্য এক থানায় হয়ে যায়। আমি মনে করি সেই রাতের ঘটনা ছিল এক ধরনের মাস হ্যালুসিনেশন। গভীর রাতে সামনে কঙ্কাল ভরা বস্তা নিয়ে বসে থাকতে থাকতে কনস্টেবল 2জন চোরের ওই গল্পে প্রভাবিত হয়ে পড়ে। একজনের ভয় সংক্রমিত হয় অন্যজনের মধ্যে। পরে আমি মাস হ্যালুসিনেশন নিয়ে অনেক লেখাপড়া করেছি। এমনটা হওয়া অসম্ভব কিছু না। সেই চোরের সঙ্গী মানে খুন হওয়া লোকটার লাশের কি অবস্থা ছিল? পোস্টমর্টমে বলছে খুন হয়েছে ঠিকই, তবে ধারালো ছুরির আলামত পাওয়া যায়নি। তো কি আর করা যাবে, ছুরিটা পাওয়া গেলে সব ক্লিয়ার হতো। ওই চোর যদি সুস্থ থাকতো তো চাপ দিয়ে ঠিকই সব বের করে আনতাম, কিন্তু
মেন্টালি আনস্টেবল হয়ে গেলে তার উপর আইনত পুলিশের আর হাত থাকে না। আধো অন্ধকারে মাথা ঝুঁকিয়ে চুপ করেছিলেন কবিরাজ আজমউদ্দিন কাশিমপুরী। ভেবেছিলাম ঘুমিয়ে পড়েছেন বুঝি। এবার মাথা তুলে ঘোষণা করলেন, ঘটনা সত্য, এইগুলান ঘটে। ঘটে? আপনারও এসব এক্সপিরিয়েন্স আছে? ওসি কামরুল হায়দারের গলায় শ্লেষ। আপনার কাহিনী বলুন তবে শুনি। দুনিয়ার কতটাই বা আমরা জানি কয়েন? আপনি জীবনে যতই জানার চেষ্টা করেন না কেন, না জানার পরিমাণ কিন্তু তার চেয়ে বেশি থাকব। এমন একটা ঘটনা আমারও আছে। আজমউদ্দিন একটু কেশে গলাটা পরিষ্কার করে শুরু করলেন। আমার কবিরাজ গুরু আব্দুল হাসনাত বাবাজি আমাদের 12 বৎসর কবিরাজি শিখাইছেন। আমি, ওসমান, নিখিল আর এমদাদ, আমরা 4 জন শিষ্য তার খুবই প্রিয় ছিলুম। তার একটা কথা আমার খুব মনে পড়ছে। যাও গিয়ে এমন একটা গাছ বা লতা পাতা নিয়ে আসো যেটা কোনো অসুখের নিদান। এমন কিছু নিয়ে আসতে পারলে আমি কবিরাজি চাই। তা আমরা অনেক চেষ্টা করছি, এমন কোনো অকাজের গাছ আমরা পাই নাই। একদিন বাবাজি আমাদের একখান অদ্ভুত কথা কইলেন। তিনি কইলেন, শুধু গাছপালা লতা পাতা দিয়াই না, আরও অনেক কিছু দিয়াই রোগ সারানো যায়। এই যে মানুষের শরীরে সুয়ের খোসা দিয়া চিকিৎসা, চীন দেশের আকুপাংচার, এটা তো 5000 বছর আগের চিকিৎসা। অস্বীকার করবো কেমনি? আজকে তোমাদের এমনই এক চিকিৎসা পদ্ধতির কথা বলবো। সভ্য সমাজে এর কথা কাউরে বলবা না, বললেই তো খারাপ বলবেই, এমনকি পুলিশও ধরতে পারে। আমরা 4 শিষ্যই একসঙ্গে প্রতিজ্ঞা কইরা নিলুম এই কথা কইব না কাউরে। তখন উনি বাস পড়ে মরা মানুষের কঙ্কালের কথা কইলেন। সেই কঙ্কালের হাড্ডি দিয়া যে কি কি করা যায় তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু এই কঙ্কাল জোগাড় করা বড় শক্ত। আত্মীয় স্বজনরা কবর পাহারা দিয়ে রাখে। আর এই যে আজকে 17 জন মানুষ মারা গেল, আপনি লিখে রাখেন, এদের কবর সিমেন্ট দিয়া ঢালাই দিয়া দিবে। সবাই 7 দিন কবর পাহারায় রাখবে, শান পাকা না হওয়া পর্যন্ত। তো আমরা তো সেদিন অনেক কিছুই শিখলাম বাবাজির কাছে, কিন্তু আসল জিনিস হাতে না থাকলে কি ফায়দা বলুন? আমরা পরের 2 বছর অপেক্ষায় থাকলুম এমন একটা কঙ্কাল পাওয়ার আশায়, কিন্তু সেই সন্ধান আর পাই না। শিষ্যদের অধৈর্য দেখে বাবাজি কইলেন একটা বাচ্চা জোগাড় করতে, 12 বছর হইলেই হবে। আমরা কেউই সেটা করতে রাজি ছিলাম না। শেষে এক ঝড় বৃষ্টির সকালে বাবাজির ভাড়া করা 2 লোক এসে হাত আর পা বাঁধা একটা বাচ্চাকে দিয়ে গেল। দেখে বোঝা যায় ভদ্রঘরের সন্তান। কোন বাপ মায়ের যে কপাল পুড়ছে তা আমরা জানি না। গুরু বাবাজি ওই বৃষ্টির মধ্যেই আমাদের 4 জনকে নিয়ে চললেন একটা নদীর চরে। জায়গাটা বেশ নির্জন, লোকজনের আনাগোনাও কম। বড় মোটা একখান বাঁশে বেশি কইরা লোহার তার আর তামার তার পেঁচানো হইল। তারপর সেটা খুঁটি হিসাবে গাড়া হইল চরের এক পাশে জোপের সাথে। ওই খুঁটিতে ছেলেটাকে বাঁধন দিয়ে আমরা চইলা আসলাম। সেদিন যে কি বাস পড়লো আমাদের এলাকায় বলা যায় না। আমাদের 4 জনের দিলে খুব চোট লাগছিল বাচ্চা ছেলেটার কথা ভাইবা, কিন্তু কিন্তু বাবাজির ওপর কথা বলতে পারি নাই। বিকেলের দিকে এমদাদ আর ওসমান বৃষ্টিতে ভিজা গিয়া দেখা আসলো ছেলেটা আদপে মরে নাই, তবে বৃষ্টিতে খুবই কাহিল হয়েছে। ওরা ফিরে আইসা খবর দিতেই
গুরু বাবাজি ভীষণ রাইগা গেলেন। ওনার ঘরে একখান পিতলের জগ ছিল। ওই জগ নিয়া উনি রওনা হইলেন বাঁশের খুঁটির মাথায় উল্টা কইরা বসাবেন বলে। তারপর আল্লাহর মার দুনিয়ার পার ওই বাঁশের খুঁটি খুইলা পিতল জগ বসায় আবার খুঁটি পোতার সময় বাস পড়ল। ছেলেটা হাত পা বাঁধা অবস্থায় 5-7 দূরে মাটিতে শোয়া ছিল। তেমন কিছু হয় নাই। বাবাজি কয়লা হয়ে গেছেন। 1 ঘন্টা পরেও উনি ফেরেন না দেখা আমরা ঘটনাস্থলে গিয়া ব্যাপার স্যাপার দেখা হতবুদ্ধি হইয়া গেলাম। তারপর সবার আগে বাঁধন খুলে মুক্তি দিলাম ছেলেটাকে। ওই ছেলেকে গ্রামের বাইরে ছেড়ে দিয়ে আসা হলো। গ্রামের মানুষকে ডেকে এনে বাকি যা কিছু করলাম আমরা। খবর দেয়া হইল গ্রামের গোরস্থানে। আসল কাহিনী ঘটল 1 মাস পর। আমাদের মধ্যে নিখিল আর ওসমান বলল, যে জিনিস আমরা 2 বছর ধইরা খুঁজা পাই নাই সেইটা এখন আমাদের হাতের নাগালে। গুরু বাবাজির কঙ্কাল কাজে লাগানো হোক। আমাদের মধ্যে খুব বাঘ বিতণ্ডা হইল। শেষে সবাই রাজি হইলাম। এক রাতে 4 জনে বের হয়ে বাবাজির কবর খুঁড়ে লাশটা তুইলা নিয়ে আসলাম। বাবাজির ঘরে কঙ্কালটা রাইখা দরজা আটকায় আমরা 4 জন অন্য ঘরে শুইছি। রাত 4র্থ প্রহরে ওই ঘরে এই আজব এক দাপাদাপি শুরু হইল। শেষ পর্যন্ত আমরা ফ্যাঁস ফাঁসা গলায় এটাও শুনলাম, আমারে রাইখায়, আমারে রাইখায়। 4 জনে গুরু বাবাজির বাড়ি থেকে ওই এরিয়া থেকে সেই যে পালাইছি, আর কোনোদিন যাই নাই। কোন জেলার ঘটনা সেটা কইব না। এর 10 বছর পর আমি ওই ছেলেটাকে দেখি ট্রেনে কইরা বাপ মায়ের সঙ্গে যাচ্ছে, সঙ্গে ছোট বোন। সে মনে হয় আমারে চিনতে পারছিল, কিন্তু বলে নাই কিছু। ওসি কামরুল হায়দার একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, বাকযন্ত্র ছাড়া কি কঙ্কালের পক্ষে কথা বলা সম্ভব? ফুসফুস নেই, শ্বাসনালী নেই, জিহ্বা নেই, একটা কঙ্কাল এমনি এমনি কথা বলছে, এটাই বলতে চান আপনি? আমি কি তাই কইছি? কবিরাজ আজমউদ্দিন ফুঁসে বললেন, এটা একটা ঘটনা। কিভাবে ঘটছে সেটা আপনি বিচার করেন। কঙ্কালের কি মাংসপেশি আছে, ধমনী আছে, শিরা আছে? এইগুলো ছাড়া হাত পা নাড়ায় কঙ্কাল বস্তার ভিতর থেকে বাইর হয় কেমনে? আমি তো বলিনি ওই কঙ্কাল বস্তার ভেতর থেকে বের হয়েছে। ওটা ওদের হ্যালুসিনেশন ছিল, সেটাই বরং হওয়ার সম্ভাবনা বেশি। বাস পড়া মানুষের হাড্ডিতে কি হয় সেটা কেউ পরীক্ষা করে দেখছে? আরে একটা লোহার ভিতরে কারেন্ট চালাইলে সেটা চুম্বক হয়ে যায়। হাড্ডিতে যত রকমের তেলে সমাতি আমি দেখছি। এই আপনাদের একটা জিনিস দেখাবো, দেখবেন? ড্রাইভার ফয়জার মিয়ার কথা শুনে আমরা ঘাড় ঘুরিয়ে সামনে তাকালাম। কি জিনিস দেখাবে জানতে চাইলেন ওসি সাহেব। এই সামনেই ফকিরের হাট, তা আপনারা কে নামবেন এখানে? ফয়জার মিয়ার গলা শোনা গেল, আমি নামবো, আপনারা কেউ নামবেন না? আমি তো যাব আরো সামনে, দয়াবাড়ির মোড়ে, বললেন কবিরাজ আজমউদ্দিন। উনিও তো ওখানে যাবেন তাই না? ওসি কামরুল হায়দার নীরবে মাথা নাড়লেন। অন্তত অন্ধকারে তেমনটাই মনে হলো। আমি বেশ দমে গেলাম। আমার ধারণা ছিল ওনাদের অন্তত একজন ফকিরহাটে আমার সাথে নামবেন। এই বৃষ্টির রাতে যদি বাস না আসে তাহলে যে কি অবস্থা হবে। টেম্পো যেখানে এসে থামলো সেটা একটা ছোট বাজার মতো এলাকা।
আশেপাশে কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র নেই। সবকটা দোকান বন্ধ, অধিকাংশই বেড়া কিংবা কাঠের তক্তা দেওয়া মুদি দোকান। ভাঙা টিনের চালা দেওয়া একটা হোটেলের সামনে টেম্পো রেখে ফয়জার মিয়া নেমে পড়লেন। নামেন নামেন, জিনিসটা দেখবেন। আমরা তিনজনও নেমে পড়লাম। ওসি আবার জানতে চাইলেন, কি দেখাবে হে? দূরে কোথায় যেন ব্যাঙ ডাকছে। ভেজা ঝোপঝাড়ের আড়ালে ঝিঝি ডাকছে থেমে থেমে। ফয়জার মিয়া টর্চ জ্বালিয়ে হোটেলের পাশ দিয়ে একটা মাটির রাস্তা ধরে এগোলো। আপনাদের গল্প শুনে মনে পইরা গেল যে ফকিরের হাটি এই ঘটনা ঘটেছে। একটা বাস পড়েছিল আধা মাইল উত্তরে, একসাথে 3 জন মরছে। এর মধ্যে একজন স্কুলের বাচ্চা ছিল, এই ধরেন 8-9-এ পড়ে। তো আমরা এখন কি দেখব? বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম। এখানে চারিদিকে শুধু কবর। টেম্পো ড্রাইভার ফয়জার মিয়া জিনিস দেখাবার নাম করে এই রাতের বেলায় আমাদের এক কবরস্থানে এনে ফেলেছে। ওই দেখেন, সেই 3টে কবর। ফয়জারের টর্চের নিশানায় আমরা দেখলাম পাশাপাশি 3টে কবর মুখ হাঁ করে খালি হয়ে আছে। বৃষ্টির কারণে খানিকটা জল জমেছে ভেতরে। এমন অবস্থা হলো কিভাবে? এই লাশ 3টেও কি চড়ে নিয়ে গেছে? মানুষের কোনো বিবেক নাই ভাই। কবিরাজ আজমউদ্দিন আক্ষেপ করলেন। আমরা এই কবরস্থানে ঢোকবার সাহস পাই না। কেন? এই লাশ 3টার খোঁজে রুহ ঘোরে আশেপাশে। মানে? আজকে আপনাদের গল্প শুনে জোসে জোসে চলে আসছি। আসলে এই 3টে মানুষের ভয়ে অনেকেই রাতের বেলা এই দিকে আসে না। হু হু করে বৃষ্টি ভেজা বাতাস এসে ঝাপটা দিয়ে গেল আমাদের চোখে মুখে। বৃষ্টিটা থেমে গেছিল, এখন আবার টিপ টিপ করে পড়তে শুরু করেছে। কাদামাখা রাস্তা পেরিয়ে আমরা আবার এসে উঠলাম বড় রাস্তায়। আমার সহযাত্রীদের বিদায় জানালাম। কবিরাজ আজমউদ্দিন আমার সাথে হাত মেলালেন। ওসি কামরুল মুঠো পাকিয়ে হাত ঠুকলেন আমার হাতে। ড্রাইভার ফয়জার ওই বেঞ্চিতে বসে থাকে না, গাড়ি আসতে পারে বলে টেম্পো স্টার্ট দিল। টেম্পোর পেছনের লাল বাতি একসময় মিলিয়ে গেল রাতের অন্ধকারে। আমি আধ ভেজা হয়ে বসে থাকলাম অন্ধকার হোটেলের বাসের বেঞ্চে। ভাঙাচোরা পথে টেম্পোর ঝাঁকুনিতে হাড়ে হাড়ে ব্যথা হয়ে গেছে। বিকেলের পর থেকে সেভাবে বিশ্রাম নেওয়া হয়নি। আজকে আর বাস আসার সম্ভাবনা নেই সেটা বোঝাই যাচ্ছে। এইভাবে আর কতক্ষণ যে বসে থাকতে হবে। কতক্ষণ কেটে গেল জানি না। রাত কটা বাজে আর দেখতেও ইচ্ছে করছে না। যানবাহনহীন নীরব পথ, একটা মানুষেরও দেখা নেই। শুনশান এই পথের ধারে যেন আমি একমাত্র জীবিত প্রাণী বসে আছি অজানা কিসের আশায়। পায়ের নিচে পৃথিবী যেন ছোট হয়ে আসছে একটু একটু করে। ক্লান্তিতে বুজে আসছে চোখ। চারিদিক নিস্তব্ধ। ব্যাঙের ডাক থেমে গেছে অনেক আগেই। ঝিঝি পোকাও আর ডাকছে না। মাথার উপরে টিনের চালে বৃষ্টির ফোঁটারা তালবাদ্য বাজাচ্ছে থেকে থেকে। চরাচর আলোকিত করে চমকে উঠছে বিদ্যুৎ। মাঝে মধ্যে বয়ে যাচ্ছে এলোমেলো হাওয়া। মনে পড়ল ঠিক আমার পেছনেই শুরু হয়েছে কবরস্থানের সীমানা। সেই কবরস্থানের 3টে কবর খোলা অবস্থায় পড়ে আছে। চুরি যাওয়া লাশের খোঁজে নাকি ফিরে আসে সেই কবরের বাসিন্দারা। এখনো কি তারা আসবে, বসবে এখানে আমার পাশে এই খালি বেঞ্চে? হঠাৎ শরীরের সমস্ত রোমকূপ শিউরে উঠল। মনে হলো কোত্থেকে কারা যেন আসতে শুরু করেছে। বৃষ্টি ভেজা বাতাস ঠেলে ঠেলে মাঠ খাট প্রান্তর পেরিয়ে ব্যাখ্যার অতীত এক বিভীষিকা এগিয়ে আসছে আমার দিকে। এই শব্দ কি গাছের গায়ে আছড়ে পড়া বাতাসের, নাকি ওই হতভাগ্য মানুষগুলোর চেপে রাখা দীর্ঘশ্বাস?
বিদ্যুতের আলোয় বহু দূরে দৃষ্টি ফেলে দেখলাম সাদা মতো তিনটে আবছায়া বাতাসের উপর পা ফেলে একটু একটু করে এগিয়ে আসছে এইদিকে। কি ভাই, ঘুমায় পড়লেন নাকি? হ্যাঁ, কি ভাই, আমরা তো ফকিরের হাট পর্যন্ত গিয়েছিলাম। ওসি কামরুল সাহেবের গলা শুনলাম। ওখানে গিয়ে শুনি বাস আজকে ছাড়েই নাই। মানে আপনার এখানে বসে থাকা বৃথা। কবিরাজ সাহেব বারবার বলেছেন এই কবরস্থানের পাশে সারা রাত আপনাকে বসে থাকতে দিবেন না। শেষে আবার ফিরে এলাম সবাই। আসেন আসেন, টেম্পোতে ওঠেন, পরের ব্যাপার পরে দেখা যাবে, যাওয়ার ব্যবস্থা হয়েই যাবে কিছু। ঘোর কাটতে সময় লাগলো। আমার ব্যাগটা টেনে নিয়ে অবসন্ন পা ফেলে টেম্পোতে গিয়ে উঠলাম। টেম্পো সশব্দে স্টার্ট দিল। বিদ্যুতের চমকে আলোকিত হয়ে উঠল দিগন্ত রেখা। আমি ফিরে তাকালাম। যতদূর চোখ যায় কোথাও কেউ নেই। শুনছিলেন হার, রচনা নিলয় নন্দী। অভিনয় ছিলেন ড্রাইভারের চরিত্রে জয়, কবিরাজ শুভরাজ, ইন্সপেক্টর অর্ঘশেষ, স্টেশন মাস্টার নীল, কথকের চরিত্রে আমি অনিরুদ্ধ। আবহ আমাদের সকলের প্রিয় সাউন্ডম্যান সুদীপ। যদি ভালো লাগে আমাদের গল্প তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। গল্পের সঠিক উত্তর দেওয়ার নিয়ম: কমেন্টে লিখুন হরেক রকম গল্প, আর সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন 85 15 81 83 82 এই নাম্বারে, আর ওখানে লিখে দিন 3টি প্রশ্নের সঠিক উত্তর, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। তাহলে শুনলেন তো আজকের গল্প। এইবার আমরা হাজির আজকের গল্পের 3টি প্রশ্ন নিয়ে। আজকের গল্পের প্রশ্নগুলি হলো: 1. চায়ের দোকানের ছেলে মন্টু কোন বাংলা গানটি গুনগুন করছিল? 2. গল্পের ঘটনাটি বাংলার কোন তারিখে হয়েছিল? কবিরাজ আজমউদ্দিনের টেম্পোতে গন্তব্য কী ছিল? আমরা আজকে ঘোষণা করব আমাদের কুয়োর তলায় থাকে গল্পের 10 জন বিজেতার নাম, যারা ইতিমধ্যেই পুরস্কার পেয়ে গেছেন। কুয়োর তলায় থাকে গল্পের 10 জন সঠিক উত্তরদাতার নাম: প্রতাপ রায়, সৌমেন মণ্ডল, প্রীতম পাল, রকি গায়েন, টাপু রয়, উত্তম মাইতি, আদিত্য মল্লিক, আদিত্য মালিক, কোমল হাজরা, বিশ্বনাথ মণ্ডল, সাইফুদ্দিন চৌধুরী। কালো এবং হার গল্পের 10-10-20 জন বিজয়ীর নাম আমরা ঘোষণা করব আমাদের পরবর্তী গল্পে। তাই জুড়ে থাকুন আমাদের সাথে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ হরেক রকম গল্প 2.0 আনতে থাকবে নতুন নতুন গল্প শুধু আপনাদেরই জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন হরেক রকম গল্প 2.0।